ওকে। সো আমরা কি আহ আমাকে জাস্ট একবার বলো, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো, রিকম্বিনেন্ট ভ্যাকসিনস, এবং আমার গলা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে। আমার মুখ দেখা যাচ্ছে? না। না। ভেরি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। সো রিকম্বিনেন্ট ভ্যাকসিনস, দেখো রিকম্বিনেন্ট ভ্যাকসিনস এর ব্যাপারে আমরা আমরা আগেই একটু পড়েছি। সেটা হচ্ছে যে নর্মাল যে ভ্যাকসিন, মানে আমরা নন রিকম্বিনেন্ট যেগুলোকে বলে থাকি, হ্যাঁ, যেমন ধরো তোমরা হচ্ছে গিয়ে কোনো লাইভ ভাইরাস যেটাকে অ্যাটিনুয়েট করা হয়েছে, মানে সেটার কোনো ডিজিজ কজ করার ক্ষমতা নেই, কিংবা কোনো কিল্ড ভাইরাস বা কিল্ড ব্যাকটেরিয়া, এইগুলো বাদে যে ভ্যাকসিন গুলো হয়, সেটা কি হতে পারে? সেটা কোনো সারফেস অ্যান্টিজেন হতে পারে যেটাকে আমরা ক্লোন করেছি। হ্যাঁ, সেটা কোনো ভাইরাল ভেক্টর ভ্যাকসিন হতে পারে, ডিএনএ ভ্যাকসিন হতে পারে, এমআরএনএ ভ্যাকসিন হতে পারে। এই সবকটাকেই কিন্তু আমরা রিকম্বিনেন্ট ভ্যাকসিনের ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করতে পারি। হ্যাঁ, এবার ব্যাপারটা যেটা হচ্ছে যে এ- এই ভ্যাকসিনস গুলো, দিস আর জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ভ্যাকসিনস, মানে আহ, একটা কোনো এক্সপ্রেশন সিস্টেম আছে যার মধ্যে তুমি একটা পার্টিকুলার অ্যান্টিজেনকে এক্সপ্রেস করাচ্ছ, ঠিক আছে? এবং সেই পার্টিকুলার অ্যান্টিজেনটাকে তুমি সিলেক্ট করেছো, মানে তুমি যে পার্টিকুলার ব্যাকটেরিয়া বা ভাইরাসের এগেনস্টে তুমি প্রোটেকশন চাইছো, সেই পার্টিকুলার ব্যাকটেরিয়া বা ভাইরাসের থেকে তুমি সেই অ্যান্টিজেনটাকে সিলেক্ট করেছো, এবং সেই অ্যান্টিজেনটাকে সিলেক্ট করে তুমি একটা পার্টিকুলার ইনসার্ট সুটেবল এক্সপ্রেশন সিস্টেম, যেগুলো তোমরা ক্লোনিং পড়েইছো, যে তোমরা জানো যে একটা ভেক্টর থাকবে, সেই ভেক্টরটাকে ট্রান্সফর্ম করা হবে একটা হোস্টে, ঠিক আছে, নর্মাল যে প্রসেসটা, সেই অনুযায়ী কিন্তু আমরা অ্যান্টিজেনটাকে তৈরি করছি। তারপরে সেই অ্যান্টিজেনটাকে পিউরিফাই করা হয় এবং ইমিউন সিস্টেমে ইনসার্ট করে দেওয়া হয়। ওকে, সো দিস ইজ দ্য নর্মাল টেকনোলজি। তাহলে এখানে বেসিক কনসেপ্টটা কি? বেসিক কনসেপ্টটা হচ্ছে যে একটা কোনো জিন আমাকে আইডেন্টিফাই করতে হবে, যেহেতু আমরা বহু এক্সাম্পল দিয়েছি উইথ দ্য স্পাইক প্রোটিন অফ করোনা ভাইরাস। তাহলে সেটাকে আমি আইডেন্টিফাই করলাম। এবার এটাকে আমি ক্লোন করছি, সেটা একটা প্লাজমিড ভেক্টরে ক্লোন করতে পারি, একটা ভাইরাল ভেক্টরে ক্লোন করতে পারি। যদি আমি প্লাজমিড ভেক্টরে ক্লোন করি, তাহলে সেই পার্টিকুলার প্লাজমিড ভেক্টরটাকে আমার ট্রান্সফর্ম করতে হবে কোনো একটা হোস্ট সেলে। এবার সেই হোস্ট সেলটা ইকোলাই হতে পারে, ইস্ট হতে পারে। হ্যাঁ, এখানে আমি একটু ছোট্ট জিনিস তোমাদের বলে রাখি যে কেন ইকোলাই হচ্ছে গিয়ে একটা প্রোক্যারিওটিক এক্সপ্রেশন সিস্টেম, কিন্তু ইস্ট হচ্ছে গিয়ে একটা ইউক্যারিওটিক এক্সপ্রেশন সিস্টেম। নাও হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ইস্ট যদি হয়, এবার ধরো যে তুমি কোনো ম্যালেরিয়ার এগেনস্টে কোনো ভ্যাকসিন তৈরি করছো, তাহলে ম্যালেরিয়া ইজ কজড বাই প্লাজমোডিয়াম, উইচ ইজ আ প্রোটোজোয়ান প্যারাসাইট, এবং প্রোটোজোয়া হচ্ছে কি ইউক্যারিয়েট। ফলে প্রোটোজোয়ার একটা প্রোটিন যদি তুমি মানে জিনটাকে ক্লোন করে থাকো পুরোপুরি, সেটার এক্সপ্রেশন কিন্তু ইকোলাইতে হবে না, কারণ প্রোটোজোয়া যেহেতু ইউক্যারিয়েট, ফলে ইট হ্যাজ গট স্প্লিট জিনস, ঠিক আছে? তাহলে স্প্লিট জিনস যদি থাকে, তাহলে মানে সেখান থেকে তোমরা পড়েইছো স্প্লাইসিং টাইসিং এর, তোমাদের আইডিয়া আছে হয়তো কিছুটা। সেটা হচ্ছে গিয়ে যে সেখান থেকে ইন্ট্রনস গুলো বাদ দিতে হবে এবং এক্সনস গুলোকে আবার একসাথে করে সেই জিনটা কিন্তু এক্সপ্রেস হবে। প্লাস ইউক্যারিওটিক জিন এক্সপ্রেশনটা কমপ্লিটলি একটা আলাদা জিনিস। প্রোটিন ফোল্ডিং এর একটা ব্যাপার আছে। ফর দ্যাট ইউ নিড চ্যাপেরনস, অ্যান্টিজেনটা যাতে প্রপার ডাইমেনশনাল স্ট্রাকচার নেয়। তার জন্য অনেক ক্ষেত্রেই ইফ ইট ইজ আ ইউক্যারিওটিক protein, the antigen is a eukaryotic protein, you are expressing an eukaryotic gene. Even for some viral genes also, হ্যাঁ, we for their folding we need yeast as the এক্সপ্রেশন সিস্টেম। কারণ ভাইরাল জিনস অনেক সময় কি হয়, যে ভাইরাস কোনো একটা ইউক্যারিওটস এর থেকে পেয়েছে, ফলে সেটার ফোল্ডিং, যেহেতু ভাইরাস তো ইনফেক্ট করে
ইউক্যারিওটকে ইনফেক্ট করে সেখানে ফোল্ডিং যে ব্যাপারটা হচ্ছে, সেই ব্যাপারটা ইউক্যারিওটিক সেলের উপর ছেড়ে দেয়, ইউক্যারিওটিক সেলের স্যাপেরনরা ফোল্ড করে দেবে। তাহলে ইস্টের মধ্যে কিন্তু সেই স্যাপেরনস গুলো পাওয়া যাবে, ইকোলাই এর মধ্যে কিন্তু পাওয়া যাবে না। ফাইনালি কি হচ্ছে যে আমরা যদি কোনো প্লাজমিডে কোনো ইকোলাই বা ইস্ট হোস্টে জিনিসটাকে এক্সপ্রেস করাই, সেখান থেকে আমাদের পিউরিফাই করতে হচ্ছে। হ্যাঁ, এবং সেই জিনিসটাকে একটা ভ্যাকসিন কম্পোনেন্ট হিসেবে আমরা ইউজ করছি টু ইলিসিট অ্যান ইমিউন রেসপন্স। এই যে এখানে সেই সেম ব্যাপারটাই, যে ডিটারমাইন দ্য জিন রেসপন্সিবল ফর কোডিং প্রোটেক্টিভ অ্যান্টিজেন, তারপর সেটাকে ক্লোন করতে হবে একটা এক্সপ্রেশন ভেক্টরে, প্লাজমিড, অ্যাডিনোভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাস। ঠিক আছে, একটু পরেই আমরা দেখবো প্লাজমিডের ক্ষেত্রে আমাদের হোস্ট দরকার, যেমনি ইকোলাই কিংবা ইস্ট। কিন্তু আমি যদি অ্যাডিনো ভাইরাস বা ভ্যাকসিনিয়া ভাইরাসে সেটাকে আর কি ঢুকিয়ে দিতে পারি, জিনটাকে ইনসার্ট করতে পারি, সেক্ষেত্রে আর আমাদের হোস্ট ওই অ্যাডিনো ভাইরাসটাই ইনসার্ট করে দেয়া যাবে বডির মধ্যে, এবং ভ্যাকসিনিয়া ভাইরাসটা, যেটা কিন্তু বডির মধ্যে ডাইরেক্ট গিয়ে ওই অ্যান্টিজেনটাকে, প্রোটেক্টিভ অ্যান্টিজেনটাকে তৈরি করবে। ঠিক আছে। আর আদারওয়াইজ প্লাজমিড হলে কিন্তু আমি যেটা বলছিলাম, ব্যাকটেরিয়া, ইস্ট, ইনসেক্ট আর ম্যামেলিয়ান সেলসও ইউজ করা হয়। সো ফর ইউক্যারিওটিক জিনস অ্যান্ড ভাইরাল জিনস যাদের, আহ, বিশেষ করে ইউক্যারিওটিক জিনস যাদের স্প্লাইসিং দরকার বা ফোল্ডিং দরকার, তাদের জন্য কিন্তু আমরা ইস্ট, ইনসেক্ট বা ম্যামেলিয়ান সেলসও ইউজ করে থাকি। ব্যাকটেরিয়া, সিম্পল ব্যাকটেরিয়াল প্রোটিনের জন্য ইউজ করা হয়, বা ভাইরাল প্রোটিনের জন্য ইউজ করা হয়, বা ইত্যাদি আর কি। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যান্টিজেনটাকে পিউরিফাই করা হয়, এবং পিউরিফিকেশন প্রসেস আমরা জানি, স্ট্যান্ডার্ড হতে পারে মেটাল অ্যাফিনিটি ক্রোম্যাটোগ্রাফি, সেটা হচ্ছে গিয়ে হিস ট্যাগের সাহায্যে বা জিএসটি ট্যাগের সাহায্যে আমরা পিউরিফাই করলাম, অর ফার্দার স্টেপস আমরা ইউজ করলাম লাইক জেল ফিল্ট্রেশন আর আয়ন এক্সচেঞ্জ করে আমরা পিউরিফাই করলাম। হ্যাঁ, কিন্তু এখানে একটা ব্যাপার যে আমরা যেমনি লাইভ অ্যাটিনুয়েটেড ভাইরাস বা ইনঅ্যাক্টিভ বা হিট কিল্ড ভাইরাসের এই ক্ষেত্রে যেটা শুধু ভাইরাসটাকেই ইনজেক্ট করে দিলে হতো, এখানে কিন্তু আবার একটা ডেলিভারি সিস্টেম দরকার, ঠিক আছে, বা অ্যাডজুভেন্ট দরকার। যেহেতু তুমি তো হোল অর্গানিজমটা দিচ্ছ না, ইউ আর জাস্ট গিভিং আ পার্ট অফ ইট, সো ইউ হ্যাভ টু বুস্ট দ্য ইমিউন রেসপন্স। ইমিউন রেসপন্সটাকে বাড়াতে হবে, বা প্রপার জায়গায় টার্গেটও করতে হবে। তো প্রপার জায়গায় টার্গেট করার জন্য উই নিড আ ডেলিভারি সিস্টেম, আর ইমিউন রেসপন্সটাকে বাড়ানোর জন্য আমাদের কিন্তু কিছু অ্যাডজুভেন্ট ইয়ে করতে হয়, ইনক্লুড করতে হয়। এবং এই ভ্যাকসিনটা তৈরি করার সাথে সাথে কখনোই এটাকে ইনজেক্ট করে দেয়া যায় না। দেয়ার আর লেভেলস অফ ইয়ে আর কি, ইভ্যালুয়েশন, ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন, ফেজ ট্রায়ালস বিভিন্ন লেভেলে হয়। সো প্রি ক্লিনিক্যাল অ্যান্ড ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন ফর দ্য সেফটি অ্যান্ড দ্য ইমিউনোজেনেসিটি। আমরা জানি যে কোভিড ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা বসেছিলাম একেবারে হাপিত্তেশ করে। কেন না, সেটার ফেজ 1, ফেজ 2, ফেজ 3 এই ট্রায়ালস গুলো যতদিন না পুরো হচ্ছিল, ততদিন কিন্তু আমরা ভ্যাকসিনটাকে মার্কেটে আনতে পারছিলাম না, আসছিল না। এবার কি কি ধরনের রিকম্বিনেন্ট ভ্যাকসিন হয়, আমি যেটা বললাম যে বিভিন্ন ধরনের ভ্যাকসিনকে কিন্তু এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা যায়। একটা হচ্ছে গিয়ে দেখো সাব ইউনিট রিকম্বিনেন্ট ভ্যাকসিনস, মানে সাব ইউনিট রিকম্বিনেন্ট ভ্যাকসিনস মানে হচ্ছে গিয়ে, এখানে দেখো যে পিউরিফাইড রিকম্বিনেন্ট অ্যান্টিজেনিক প্রোটিন সেখানে আমরা ইউজ করা হয়। যেমনি সারফেস অ্যান্টিজেন অফ হেপাটাইটিস বি, ঠিক আছে, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, এটা যখন তৈরি করা হচ্ছে স্যাক্কারোমাইসিস সেরিভিসি উইচ ইজ আ নিস, যেটাকে হোস্ট হিসেবে ইউজ করে। সো দিস ইজ অ্যান এক্সাম্পল। ঠিক আছে। স্পাইক প্রোটিন অফ করোনাকেও যদি তুমি এইভাবে তৈরি করো কোনো একটা পার্টিকুলার হোস্টের মধ্যে, তো কিছু একটা ভেক্টর, প্লাজমিড ভেক্টরের সাহায্যে আর কি সেটাকে ক্লোন করলে করে হোস্টের মধ্যে প্রডিউস করবে। অ্যানাদার এক্সাম ইজ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ঠিক আছে, এবার হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের L1 প্রোটিন, দ্যাট ইজ আ ভেরি গুড অ্যান্টিজেন, কিন্তু এটার আবার ফোল্ডিং এর একটা বিশাল ব্যাপার আছে। ঠিক আছে, সো এটাকে কিন্তু আমরা ইস্ট বা ইনসেক্ট সেলেই এক্সপ্রেস করতে পারি। সব থেকে বড় অ্যাডভান্টেজ, যেগুলো আমি আগেই অনেকবার বলেছি, আবারও রিপিট করছি, যে লাইভ অ্যাটিনুয়েটেড ভাইরাস কিংবা ইভেন
হিট কিল্ড বা কেমিক্যালি ইনঅ্যাক্টিভ ভাইরাসের ক্ষেত্রে যেটা থাকে, যে একটা ইনফেকশনের চান্স কিন্তু থেকেই যায়। এখানে কিন্তু সেটার কোনো চান্সই নেই। বিশেষ করে লাইভ অ্যাটেনুয়েটেড ভাইরাসের ক্ষেত্রে ইনফেকশনের চান্স থেকে যায়। যেহেতু এটাকে পিউরিফাই করা হয়েছে একটা বিভিন্ন ক্রোমাটোগ্রাফিক টেকনিকের মাধ্যমে, ফলে কোনো কন্টামিনেন্ট প্রোটিনের এগেনস্টে মাল্টিপল ইমিউন রেসপন্স বা সাইটোকাইন সার্জ হবে সেটারও সম্ভাবনা কম। সো ইট হ্যাজ গট ভেরি হাই পিওরিটি অ্যান্ড সেফটি। এবং সব থেকে বড় কথা যে তোমার কাছে তো ক্লোনটা থেকেই যাচ্ছে, বা ইভেন ট্রান্সফর্ম যে ইস্ট বলো কিংবা ব্যাকটেরিয়া বলো, সেটার কালচার থেকেই যাচ্ছে। তো খুব ইজিলি তুমি কিন্তু এটাকে স্টেবল এবং রিপ্রোডিউস করতে পারবে। ঠিক আছে, মানে তুমি বারবার ওই ওই পার্টিকুলার অ্যান্টিজেনটাকেই তৈরি করতে পারবে। এবং দিস ইজ হাইলি স্টেবল বিকজ ইটস জাস্ট এ সিম্পল প্রোটিন। তো একটু যদি আমরা কোল্ড কন্ডিশন মেনটেন করে রাখতে পারি, দিস ইজ হাইলি স্টেবল, নট লাইক আ ব্যাচ অফ ভাইরাস, হোল ভাইরাস বা হোল ব্যাকটেরিয়া which is often degraded. আচ্ছা, রিকম্বিনেন্ট ভেক্টর ভ্যাকসিনস, এখানে দেখো যেটা হচ্ছে যে একটা নন প্যাথোজেনিক বা অ্যাটিনুয়েটেড ভাইরাস ভেক্টর বা ব্যাকটেরিয়ামকে ভেক্টর হিসেবে কিন্তু ইউজ করা হচ্ছে। মাথা রাখতে হবে দিস ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম অ্যান লাইভ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন। এখানে কোনো একটা নন প্যাথোজেনিক ভাইরাস, আমরা এটা পড়েওছি আগে যে অ্যাডিনো ভাইরাসকে যেমনি ইউজ করা হয়, বা কোনো একটা প্যাথোজেনিক ভাইরাস যেটাকে আমরা আর কি পুরো অ্যাটিনুয়েট করেছি বা ব্যাকটেরিয়াকে অ্যাটিনুয়েট করেছি, সেইটাকে ভেক্টর হিসেবে ইউজ করা হয়। এটার ক্ষেত্রে সুবিধাটা কি হচ্ছে, দ্য ভেক্টর এক্সপ্রেসেস দ্য অ্যান্টিজেন ইন ভিভো ইলিসিট ইমিউনিটি, মানে এখানে আলাদা করে আবার কোনো একটা হোস্টের মধ্যে ট্রান্সফর্ম করার দরকার নেই। আমি অ্যাডিনো ভাইরাসের মধ্যেই করে দিলাম গিয়ে হচ্ছে সে স্পাইক প্রোটিন অফ কোভিড-19। এবং সেটাকে আমরা জানি এই জিনিসটা কোভিশিল্ড যেটা ছিল, তো ওটা কোভিশিল্ডটার ওই স্পাইক প্রোটিন অফ কোভিড-19 কে অ্যাডিনো ভাইরাসে ঢুকিয়ে ইনজেক্ট করে দিলাম। এবার কি হবে, ভাইরাসটাই কিন্তু আমাদের বডির মধ্যে ঢুকে, অ্যাডিনো ভাইরাস ওটা তো একটা নন প্যাথোজেনিক ভাইরাস, ওটাই কিন্তু আমাদের বডির মধ্যে ঢুকে নিজের মতো করে রেপ্লিকেট করবে। আলাদা করে স্পাইক প্রোটিনটাকে ক্রোম্যাটোগ্রাফির মাধ্যমে পিউরিফাই করে বডির মধ্যে ইনসার্ট করার যে প্রয়োজনীয়তাটা ছিল, এখানে কিন্তু সেই প্রয়োজনীয়তাটা থাকছে না। সিমিলারলি ভ্যাকসিনিয়া ভাইরাসের মধ্যে আমরা রেবিজ এর একটা গ্লাইকোপ্রোটিন, নাও দিস গ্লাইকোপ্রোটিন ইজ অ্যান অ্যান্টিজেন অফ ফর রেবিজ which actually elicit the immunogenicity within us. তো এবার যেটা ব্যাপার হচ্ছে যে রেবিজ এর ওই পার্টিকুলার গ্লাইকোপ্রোটিনটাকে আমরা ভ্যাকসিনিয়া ভাইরাসের মধ্যে ইনসার্ট করে ভ্যাকসিনিয়া ভাইরাসকে ইনজেক্ট করে দিচ্ছি। আবারও বলছি, এক্ষেত্রে হোস্টে ইনসার্ট করে সেখান থেকে প্রোটিন পিউরিফিকেশনের ব্যাপারটা কিন্তু থাকছে না থ্রু ক্রোম্যাটোগ্রাফি। এটার অ্যাডভান্টেজ হচ্ছে কি, না আমি যখন একটা প্রোটিন পিউরিফাই করে দিচ্ছি, তখন দ্যাট ইজ হাইলি রিপ্রোডিউসেবল স্টেবল, কিন্তু তাও আমাকে মাল্টিপল ডোজেস দিতে হচ্ছে, কারণ একটা প্রোটিনের যে ইমিউন রেসপন্সটা, মানে অ্যান্টিবডি প্রোডাকশন, মেমোরি সেল প্রোডাকশন, সেটা সাফিসিয়েন্ট কখনোই হবে না যতই আমি অ্যাডজুভেন্ট বা বুস্টার হিসেবে দিই ফর এন্টায়ার লাইফ স্প্যান। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমরা ভাইরাসটা দিচ্ছি, তো ভাইরাসটা তো থেকে যেতে পারে বডির মধ্যে। সেক্ষেত্রে থিওরিটিক্যালি, আগেন আই এম রিপিটিং, থিওরিটিক্যালি একটা সিঙ্গেল ডোজ প্রোটেকশনও কিন্তু পসিবল। ওকে। এবং আমি তোমাদের আগেও এই ব্যাপারটা পড়িয়েছি যে এই ক্ষেত্রে যদি আমি রিকম্বিনেন্ট ভেক্টর ভ্যাকসিনস ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু স্ট্রং সেলিউলার আর হিউম্যানাল রেসপন্স পসিবল, মানে বোথ বি সেল এবং টি সেল বেসড যে রেসপন্সেস গুলো, দুটোই কিন্তু হবে। দেন উই হ্যাভ ডিএনএ ভ্যাকসিনস। ইয়া, অবভিয়াসলি ডিএনএ ভ্যাকসিনস কেও আমরা রিকম্বিনেন্ট ভ্যাকসিনস এর ক্যাটাগরিতে আনতে পারি। কিরকম, না ডিএনএ ভ্যাকসিনস এর উপর আমার আলাদা ভিডিও আছে ইউটিউবে, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। যাই হোক, এখানে আমি যেটা বলছি যে
plasmid encoding an antigen is directly injected into the host cell. দেখো, রিকম্বিনেন্ট যখন আমরা যখন সাব ইউনিট ভ্যাকসিনস দেখছিলাম, সাব ইউনিট রিকম্বিনেন্ট ভ্যাকসিনস, তখন ব্যাপারটা কি হচ্ছিল? আচ্ছা, এই পৃথা, স্ক্রিনটা মুভ করছে তো? আমি যেই এই যে আপ ডাউন করছি, লেখাগুলো মুভ করছে তো? একটু বলো তো। কেউ একটু বলো, আমি যে আপ ডাউন করছি স্ক্রিনটা মুভ করছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ করছে। স্যার। স্যার করছে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এবার যেটা আমি বলছি সেটা একটু শোনো। সেটা হচ্ছে এই সাব ইউনিট ভ্যাকসিনস এর সঙ্গে কিন্তু ডিএনএ ভ্যাকসিনস এর একটু পার্থক্য আছে। আমি উভয় ক্ষেত্রেই যদিও প্রোটিনটাকে ইনসার্ট করছি গিয়ে হচ্ছে একটা ভেক্টরের মধ্যে, কিন্তু সাব ইউনিট ভ্যাকসিনস এর ক্ষেত্রে আমি কি করছি, যে না, আমি জিনিসটাকে আবার একটা হোস্ট, মানে সেটা ইকোলাই হতে পারে বা ইস্ট হতে পারে, তার মধ্যে এক্সপ্রেস করিয়ে প্রোটিনটাকে পিউরিফাই করছি। ডিএনএ ভ্যাকসিনস এর ক্ষেত্রে আমি কি করছি, ওই প্লাজমিডটাকেই ডাইরেক্ট মানুষের মধ্যে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, ওই প্লাজমিডটাকেই ডাইরেক্ট মানুষের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর একটা ছোট্ট কথা বলে রাখি, সবসময় যে ভ্যাকসিন মানুষকে দেয়া হয় তা কিন্তু না। তোমাদের অনেকের বাড়িতেই, যেহেতু তোমরা অনেকেই গ্রামে, তোমাদের বাড়িতে মুরগি গরু ইত্যাদি আছে, ইভেন কুকুর টুকুর তো আছেই। তো তোমরা জানো যে ভ্যাকসিন কিন্তু ভার্টিব্রেটস দের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ইটস নট দ্যাট যে অনলি মানে মানুষকেই দেয়া হয়। যাই হোক, এই প্লাজমিডটাকে আমি ঢুকিয়ে দিলাম ডাইরেক্ট আমার বডিতে। এবার এই প্লাজমিডটা কি করছে, যে প্রোটিনটাকে আমি প্লাজমিডের মধ্যে ইনসার্ট করেছি বা ক্লোন করেছি, সেই প্রোটিনটা এক্সপ্রেস হবে আমার বডিতে অ্যাজ অ্যান অ্যান্টিজেন, এবং করসপন্ডিং অ্যান্টিবডি তৈরি হবে। এই যে হোস্ট সেল টেক্স আপ দ্য ডিএনএ, এক্সপ্রেসেস দ্য অ্যান্টিজেন অ্যান্ড ট্রিগার ইমিউন রেসপন্স। ঠিক আছে, এটার একটা উদাহরণ হচ্ছে জাইকভ ডি, যেটা ইন্ডিয়া বানিয়েছিল অ্যাজ আ ডিএনএ ভ্যাকসিন ফর কোভিড-19, এবং যেটা কিন্তু একেবারেই পপুলার হয়নি, বা একেবারেই সেটা কিন্তু খুব যে একটা মানে রেকগনিশন বা পেয়েছিল বা রেগুলেশন ক্রস করতে পেরেছিল, সেটাও নয়। ঠিক আছে, কারণ ডিএনএ ভ্যাকসিন এখনো অনেকটাই কিন্তু থিওরিটিক্যাল কনসেপ্ট, যে যেখানে ডাইরেক্ট একটা প্লাজমিডে আমি অ্যান্টিজেন ঢুকিয়ে সেটা বডিতে ঢুকিয়ে দিচ্ছি, এবং সেই প্লাজমিডটা এক্সপ্রেস করছে, সেই জিনটা এক্সপ্রেস করছে আমার বডির মধ্যে, এবং সেখান থেকে অ্যান্টিজেন তৈরি হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রেও যদি হতে পারে, দিস ইজ ভেরি সিমিলার টু আ ভাইরাল ভেক্টর যে ভ্যাকসিন গুলো। ঠিক আছে, তার কারণ হচ্ছে এই ক্ষেত্রেও তোমাদের মধ্যে কেউ বোধহয় অন করে রেখেছো, মিউট করো নিজেকে। দিস ইজ ভেরি সিমিলার টু দিস ভাইরাল ভেক্টর ভ্যাকসিনস, কারণ এক্ষেত্রেও যেটা দেখা যাচ্ছে গিয়ে হচ্ছে যে বোথ অ্যান্টিবডি এবং টি সেল রেসপন্স কিন্তু ইলিসিট হচ্ছে। এক second। হ্যাঁ, ডিএনএ ভ্যাকসিনস এর ক্ষেত্রেও বোথ অ্যান্টিবডি এবং টি সেল রেসপন্স ইলিসিট হচ্ছে, এবং দিজ আর ভেরি ইজি টু প্রডিউস অ্যান্ড অলসো ভেরি ভেরি স্টেবল, কারণ একটা প্লাজমিডের মধ্যে ডিএনএ ঢোকানো আছে। সো ওয়ান্স ইউ জেনারেট আ ক্লোন, ঠিক আছে, একবার যেই তুমি একটা ক্লোন জেনারেট করে নিচ্ছ, তারপর কিন্তু সেটাকে সেটা তোমার কাছে থেকে যাচ্ছে, মানে whenever you need it you can just inject that plasmid, and যেহেতু প্লাজমিডের মধ্যে আমার অ্যান্টিজেনটা রয়েছে, so it is very very stable as well. অ্যান্ড দেন দা mRNA ভ্যাকসিনস। ঠিক আছে, এখানে আমরা কি করছি, শুধু এটা হচ্ছে গিয়ে নিউয়েস্ট জেনারেশন ভ্যাকসিনস। ঠিক আছে, দিস আর দ্য নিউয়েস্ট জেনারেশন ভ্যাকসিনস। এই ক্ষেত্রে আমরা কি করছি, যে mRNA-টা যেটা অ্যান্টিজেন কোড করছে, এবং আমরা জানি যে কোভিড এর ক্ষেত্রে এই ভ্যাকসিন খুব সাকসেসফুলি ইউজ করা হয়েছিল। ঠিক আছে, ফাইজারের কিংবা মডার্নার কোভিড-19 ভ্যাকসিনস। ঠিক আছে, মডার্নার কোভিড-19 ভ্যাকসিন সব থেকে এফিসিয়েন্ট ভ্যাকসিন ছিল। ঠিক আছে, যেটা কিন্তু ব্যবহার করা হয়েছিল, যে আহ, খুবই এফিসিয়েন্ট, তবে আমাদের ইন্ডিয়ায় অনেক পরে এসেছিল। এটাই হচ্ছে একটা কথা। এক্ষেত্রে আমরা শুধু mRNA-টাকে নিচ্ছি, এবং সেটা কোনো ন্যানো পার্টিকেল বা কোনো লিপিড ন্যানো পার্টিকেল বা কোনো
লাইপোজোমের সাহায্যে কিন্তু সেলের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। তারপরে সেলের মধ্যে গিয়ে এবার সেই এমআরএনএটা কিন্তু আমার তৈরি করছে প্রোটিন, যেটা আমার অ্যান্টিজেন হিসেবে কাজ করছে। তা এই ক্ষেত্রে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে, আমাদের কাজটা হবে গিয়ে হচ্ছে রিকম্বিনেন্টলি এমআরএনএটাকে এক্সপ্রেস করা, এবং এই যে রিকম্বিনেন্টলি এমআরএনএটাকে আমি সিনথেসাইজ বা সংশ্লেষ করলাম, তারপরে এই এমআরএনএটাকে একটা কোনো পার্টিকেলে, ন্যানো পার্টিকেল, কারণ এমআরএনএ তো ডাইরেক্ট যদি আমি ইনজেক্ট করে দিই সেটা তো টুকরো টুকরো হয়ে যাবে, ফলে আমাকে কোনো একটা লিপিড কোটিক বা কোনো একটা ন্যানো পার্টিকেলের সাহায্যেই কিন্তু এটাকে সেলে পাঠাতে হবে। এটা সব থেকে তাড়াতাড়ি ডেভেলপ করা যেতে পারে। ব্যাপারটা হচ্ছে যে ইমিউনোজেনেসিটি খুব বেশি, কারণ ডাইরেক্ট ট্রান্সলেট হয়ে প্রোটিন তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, মাঝখানে কোনো ইয়েও নেই। সমস্যা একটাই যে খুব একটু আনস্টেবল, ফলে এটাকে কিন্তু একটু তোমাকে কোল্ড কন্ডিশনে রাখতে হবে, না হলে কিন্তু সমস্যা। বাট যেটা বিশাল বড় অ্যাডভান্টেজ, নন ইন্টিগ্রেটিভ, কোনোভাবেই কিন্তু তোমার জিনোমের মধ্যে ঢুকবে না। যে কোনো ডিএনএ বেসড যখন তুমি ভ্যাকসিন করছো, মানে যেখানে তুমি কোনো একটা ডিএনএ কে পাঠাচ্ছ বা বা কোনো ভেক্টরে পাঠাচ্ছ, যে ভেক্টরটা হচ্ছে গিয়ে একটা ডিএনএ বেসড ভেক্টর, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ইন্টিগ্রেশনের চান্স থাকে জিনোমের মধ্যে। হ্যাঁ, এবার জিনোমের মধ্যে ইন্টিগ্রেশনের চান্সে কি সমস্যা হতে পারে, না ধরো এমন জায়গায় ইন্টিগ্রেট করলো যে তোমার একটা কোনো কার্যকর জিন, সে একটা টিউমার সাপ্রেসার জিন, সেটাকে নষ্ট করে দিল, তাহলে দেখা গেল কোভিড এর এগেনস্টে আমার ভ্যাকসিন আমার নিতে গিয়ে আমার ক্যান্সার হয়ে গেল। মানে এটা হতে পারে, এই যে একটা বলছে না যে দেয়ার ইজ আ রিলেশন বিটুইন দিস কোভিশিল্ড ভ্যাকসিন অ্যান্ড দ্য রিসেন্ট হার্ট অ্যাটাকস, আজকাল যেটা দেখা যাচ্ছে যে সবার হচ্ছে, আমি 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 শুনে তো একটু অবাকই হলাম। গতকাল আমি শ্যামবাবু, তোমরা সবাই চেনো শ্যামবাবুকে, তো গতকাল শুনলাম আর কি যে শ্যামবাবুর হার্ট অ্যাটাক করেছে এবং স্টেন্ট বসাতে হয়েছে আর কি। তো আহ, আমি একটু অবাকই হলাম, বিকজ হি ইজ ভেরি ফিট অ্যান্ড ভেরি কনসিয়াস অ্যাবাউট হিজ হেলথ। তো এই যে এজ, অ্যান্ড হি ইজ নট টেরিবলি ওল্ড অর সামথিং, মেবি 45। তো এই যে 45-50 লোকেদের এত প্রবণতা হার্ট অ্যাটাকের, কুড বি আ রেজাল্ট অফ কোভিড ভ্যাকসিন, কোভিশিল্ড। এবার তোমরা জিজ্ঞেস করতে পারো স্যার এটা কিভাবে হচ্ছে। সো দিস ইজ ওয়ান অফ দ্য মেকানিজমস, যেখানে কিন্তু এটা হতে পারে যে ওই পার্টিকুলার ডিএনএ বেসড যে অ্যাডিনো ভাইরাসটা, ওটা কোথাও একটা ইন্টিগ্রেট করে যাচ্ছে আমাদের জিনোমের মধ্যে, যার জন্য কোনো একটা প্রোটিন হয়তো ডিসরাপ্ট হচ্ছে, which is responsible for proper functioning of heart, which is responsible for degradation of cholesterol, which is responsible for degradation of triglyceride. We don't know. This could be a possible mechanism, right? So the take home message is, the best thing about messenger RNA based vaccine is যে এখানে কিন্তু কোনো জিনোম ইন্টিগ্রেশনের ব্যাপার থাকে না, since it's not a DNA and we have a DNA genome। ঠিক আছে, সো নাও হিয়ার উই সি যে আমরা যদি কিছু এক্সাম্পলস দেখতে চাই, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, হেপাটাইটিস বি ভ্যাকসিনের নেম, আর এইভাবে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। হ্যাঁ, এনজেরিক্স বি রিকম্বিভ্যাক্স এইচ বি, এক্সপ্রেশন সিস্টেম হচ্ছে গিয়ে স্যাকারোমাইসিস সেরিভিসি, ইটস আ সাব ইউনিট ভ্যাকসিন, মানে একটা প্রোটিন ইউজ করা হয়েছে। হিউম্যান প্যাপিজোমা ভাইরাস গার্ডাসিল সার্ভারিক্স, ঠিক আছে, এক্সপ্রেশন সিস্টেম ইস্ট বা ইনসেক্ট সেল, সাব ইউনিট ইউজ করা হয়েছে, মানে কোনো একটা প্রোটিন। কোভিড-19 কোভিশিল্ড স্পুটনিক ভি, দিজ আর অ্যাডিনোভাইরাল ভেক্টর, ঠিক আছে, তাদের ভেক্টর বেসড ভ্যাকসিন। কোভিড-19 ফাইজার, মডার্না এমআরএনএ বেসড ভ্যাকসিন, ঠিক আছে। তারপর হচ্ছে রেবিজ এর ক্ষেত্রে রিকম্বিনেন্ট ভ্যাকসিনিয়া এক্সপ্রেশন রেবিজ জি প্রোটিন। এটা হচ্ছে কি টাইপের না, এটা আগে না ভাইরাল বেসড ভ্যাকসিন, দ্যাট ইজ ভ্যাকসিন ভাইরাসকে ইউজ করা হয়েছে, ফলে ভাইরাল ভেক্টর বেসড ভ্যাকসিন। ঠিক আছে, ম্যালেরিয়ার এটার এখনো আন্ডার ট্রায়াল আছে, আরটিএস বা এস স্ল্যাশ AS01, এখানে এক্সপ্রেশন সিস্টেম হিসেবে ইস্টকে ইউজ করা হয়েছে, অ্যান্ড দিস ইজ অলসো আ সাব ইউনিট বেসড ভ্যাকসিন। তো যেটা আমি বলছিলাম যে ডিএনএ বেসড ভ্যাকসিন যদিও খুব মানে বলা হয় যে এটা খুব করা যেতে পারে, অ্যান্ড ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট
of development of a vaccine, DNA based vaccine. It's very significant, which it is, but still it is mostly under trial. এখনো যে খুব একটা সাকসেসফুল হয়েছে এটা তা নয়। অ্যাডভান্টেজ, সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে কোনো লাইভ বা কিল্ড প্যাথোজেন ইউজ করা হচ্ছে না। ফলে সেই লাইভ বা কিল্ড প্যাথোজেন যে সামহাউ রিভার্ট করে ওই ভিরুলেন্স দেখাবে বা ওই অসুখটা কজ করবে সেটা কিন্তু নয়। যেহেতু বাইরের থেকে একটা জিনিসকে আমরা বডির মধ্যে পাঠাচ্ছি, সেটা একটা প্রোটিন হতে পারে, হ্যাঁ, বা একটা ভাইরাল বেসড ভ্যাকসিন হতে পারে, সো দেয়ার ইজ অলওয়েজ আ টার্গেটেড ইমিউন রেসপন্স, হ্যাঁ, আগেনস্ট দ্য প্রোটেক্টিভ অ্যান্টিজেনস অনলি। মানে আমি কিন্তু শুধু পিউরিফাই করার পর সে সারফেস অ্যান্টিজেনটাকেই পাঠালাম, বা আমি ভাইরাল ভেক্টরের সাহায্যে শুধু কিন্তু স্পাইক প্রোটিনটাকেই পাঠালাম। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে যে শুধু যেগুলো আমি পাঠাচ্ছি তার এগেনস্টেই কিন্তু টার্গেটেড ইমিউন রেসপন্স হচ্ছে। অন্য কোন ধরনের মাল্টিপল ইমিউন রেসপন্স লিডিং টু সাইটোকাইন সার্চ অ্যান্ড ডেথ, দ্যাট ইজ নট পসিবল। আর মাত্র 10 মিনিট শেষ করতে হবে। প্রত্যেক ব্যাচে ইউনিফর্মিটি থাকছে, ব্যাচ টু ব্যাচ ইউনিফর্মিটি ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ আমি যে জিনিসটা প্রডিউস করছি, দ্যাট ইজ ওয়েদার ইটস আ প্রোটিন অর ইটস আ ইনসার্ট, মানে ক্লোন করেছি কোনো একটা পার্টিকুলার প্লাজমিডের মধ্যে বা কোনো একটা ভেক্টরের মধ্যে, সো দ্যাট ইজ ভেরি ইউনিফর্ম। আমি যদি সেই পার্টিকুলার ক্লোনটাকে বা সেই পার্টিকুলার ট্রান্সফর্মড হোস্টটাকে সামহাউ কালচার মেনটেন করতে পারি বা স্টোর করতে পারি, প্রবাবলি প্রত্যেক ব্যাচে কিন্তু সেম জিনিস থাকবে। হ্যাঁ, এরকম হবে না যে পোলিও ভ্যাকসিনস এর ক্ষেত্রে যেটা হয়েছিল, যে ভাইরাস গুলো ছিল, ইনঅ্যাক্টিভ ছিল, তারপর হঠাৎ করে মানুষের শরীরে দেওয়ার পর অ্যাক্টিভ হয়ে গেল এবং অনেকের পোলিও হয়ে গেল। দিস হ্যাপেন, তোমরা খুবিতেই দেখবে এটা লেখা আছে। এবং অবশ্যই এটা কিন্তু যেহেতু ক্লোন বেসড, হ্যাঁ, ইন অল দ্য কেসেস, সো ইট ক্যান বি প্রডিউসড ইন লার্জ কোয়ান্টিটিস, অনেকটা প্রডিউস করা যায়। স্টেবিলিটি, ওয়েল, ফর viral vector based vaccines, protein based vaccines and DNA based vaccines, it's quite stable. বাট mRNA এর ক্ষেত্রে কিন্তু তোমাকে একটু কোল্ড এর ব্যবস্থা করতে হবে, কোল্ড স্টোরেজ আর ট্রান্সপোর্ট করতে হবে। বাট বাকিগুলো যেগুলো আর কি প্রোটিন বা ডিএনএ, সেগুলো কিন্তু অনেকটাই স্টেবল। বিশেষ করে ডিএনএ বেসড ভ্যাকসিন যেগুলো, মানে সেটা ভাইরাল ভেক্টরে ডিএনএ কে ক্লোন করেছো বা এমনি প্লাজমিডে ক্লোন করেছো, দিজ আর স্টেবল, এগুলো ডিগ্রেডেশন খুব একটা সম্ভব না। প্রোটিনের ক্ষেত্রে ডিনেচারেশনের একটা সম্ভাবনা থাকে, হ্যাঁ, অ্যান্ড এমআরএনএ ইজ কোয়াইট প্রোন টু ডিগ্রেডেশন যদি আমরা কোল্ডে সেটাকে আর কি স্টোর না করি। ঠিক আছে, এবং সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে গিয়ে যে অপটিমাইজেশন অফ অ্যান্টিজেন এক্সপ্রেশন, মানে তুমি কিন্তু জেনেটিক মডিফিকেশনও এমন ভাবে করতে পারো যে ইনসার্টটাকে তুমি ক্লোন করছো তার মধ্যে এমন কিছু জেনেটিক মডিফিকেশনও করতে পারো যাতে কিন্তু তার ইমিউনোজেনেসিটিটা বাড়িয়ে দেওয়া যায়। ঠিক আছে, মানে এমন ভাবে অ্যান্টিজেনটাকে তুমি জেনেটিক্যালি মডিফাই করলে যাতে সেটা কিন্তু টি সেল এবং বি সেল রেসপন্সকে আরো বেশি ভাবে ইলিসিট করছে। ঠিক আছে, ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডজুভেন্ট লাগতে পারে, বুস্টার ডোজেস লাগতে পারে, মাল্টিপল ডোজেস লাগতে পারে, প্রোডাক্ট প্রোডাকশন কস্ট ক্যান বি হাই। অবশ্যই ইটস ভেরি হাই, কারণ তুমি রিকম্বিনেন্টলি জিনিসটাকে এক্সপ্রেস করাচ্ছ, সো দ্যাট নিডস আ লট অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সফিস্টিকেটেড ল্যাবস অ্যান্ড এক্সেট্রা। কোল্ড চেন রিকোয়ারমেন্ট অবশ্যই এমআরএনএ ভ্যাকসিনের জন্য। সাম পিপল শোড রিডিউসড ইমিউনোজেনেসিটি কম্পেয়ার টু লাইভ ভ্যাকসিনস, দ্যাটস ট্রু। কারণ এখানে তুমি কিন্তু একটা নির্দিষ্ট টার্গেট অ্যান্টিজেনকে ঢোকাচ্ছ, যেখানে লাইভ ভ্যাকসিনস মানে লাইভ অ্যাটিনুয়েটেড ভাইরাসের ক্ষেত্রে একটা টোটাল ভাইরাস ঢুকছে, তাহলে সেখানে কিন্তু অবশ্যই ইমিউনোজেনিসিটি বেশি হবে। এবং এটা আমি আগেও বলেছি যে যদি সেই ভাইরাল ভেক্টরের এগেনস্টে কোনো প্রি এক্সিস্টিং ইমিউনিটি থাকে, মানে আমার অ্যাডিনোভাইরাল ভেক্টরের এগেনস্টে একটা প্রি এক্সিস্টিং ইমিউনিটি আছে, সেক্ষেত্রে কোভিশিল্ড কিন্তু আমার মধ্যে একেবারেই কাজ করবে না। যার জন্য অনেকের কিন্তু কোভিশিল্ড নেওয়ার পর জ্বর গা ব্যথা হচ্ছিল, মানে ইমিউনোজেনিসিটি ভালো আসছিল। আবার কয়েকজনের দেখা যাচ্ছে কিছুই হচ্ছে না ভ্যাকসিনটা নেওয়ার পরে। কেন হওয়ার তো কথা, একটা মিনিমাম ইমিউনোজেনিসিটি তো আসবে, একটু জ্বর গা ব্যথা ইত্যাদি তো হবে, হচ্ছে না কেন?
তার কারণ হচ্ছে তাদের মধ্যে অলরেডি ওই অ্যাডিনো ভাইরাসের এগেনস্টে কিন্তু ইমিউনিটি আছে। মেকানিজম অফ ইমিউন রেসপন্স, যে ভ্যাকসিন, এই চার ধরনের ভ্যাকসিনের ক্ষেত্রেই আলটিমেটলি যে অ্যান্টিজেনটা তৈরি হলো সেটা সারফেসে, এটা তোমরা পড়বে আর কি, অ্যান্টিজেন প্রেজেন্টেশন সারফেসে সেটাকে এক্সপ্রেস করলো বাই দ্য ডেনড্রাইটিক সেলস, ঠিক আছে, আরো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস আছে। এবং তারপর হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটিতে কি কি হচ্ছে, অ্যাক্টিভেশন অফ হেল্পার টি সেলস যেটা CD4+, অ্যান্ড সাইটোটক্সিক টি সেলস যেটা হচ্ছে CD8+, ডিপেন্ডিং অন ওয়েদার MHC ক্লাস 2 বা MHC ক্লাস 1 কোন ধরনের মলিকিউলস তোমার অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলে সারফেসে এক্সপ্রেস হচ্ছে। তারপর অবভিয়াসলি দেয়ার ইজ বি সেল অ্যাক্টিভেশন, এবং বি সেল অ্যাক্টিভেশনের সঙ্গে কিন্তু অ্যান্টিবডি প্রোডাকশনও হচ্ছে। আর কি, অবশ্যই আমরা জানি যে শুধু তাই দিয়ে হবে না, বিকজ যদি শুধু অ্যান্টিবডি প্রোডাকশন আর একবার সেলুলার ইমিউনিটি অ্যাক্টিভেট হয়েই প্রবলেমটা সলভ হয়ে যেত, তাহলে তো হয়েই যেত, বুস্টার ডোজ লাগতো না। সো সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে মেমারি সেলস তৈরি হয়, মানে মেমারি বি সেলস এন্ড মেমারি টি সেলস, যাতে নেক্সট টাইম যখন ওই পার্টিকুলার অ্যান্টিজেনটাকে ঢুকবে, ওটাকে সঙ্গে সঙ্গে মেমারি সেলস ধরে নিয়ে মেমারি সেলস বুঝে যাবে যে হ্যাঁ এই পার্টিকুলার অ্যান্টিজেনটা ঢুকেছে। এবার মেমারি বি সেলস অ্যান্টিবডি তৈরি করবে, এবং মেমারি টি সেলস সেল মিডিয়েটেড ইমিউনিটিকে অ্যাক্টিভেট করে ওই অ্যান্টিজেনটাকে ইয়ে করে দেবে, ডিগ্রেড করে, মানে অ্যান্টিজেনটাকে নিউট্রালাইজ করে দেবে। রিসেন্ট অ্যাডভান্সেস এখানে কি কি আছে, খুব ফাস্ট বলবো আর সময় বেশি নেই। একটা হচ্ছে সেলফ অ্যাম্প্লিফাইং আরএনএ ভ্যাকসিনস, ঠিক আছে। এটা কি, সেলফ অ্যাম্প্লিফাইং আরএনএ ভ্যাকসিনস হচ্ছে জেনারেট মাল্টিপল কপিজ অফ এমআরএনএ ইনসাইড দ্য সেল। হ্যাঁ, নিজেই অনেকগুলো ওই অ্যাম্প্লিফাই করে নিয়ে আরো অনেকগুলো কপি অফ এমআরএনএ তৈরি করবে, যার জন্য অ্যান্টিজেন ইল্ড কিন্তু খুব হাই হবে। ন্যানো পার্টিকেল বেসড ডেলিভারি সিস্টেম, অবশ্যই এমআরএন এর ক্ষেত্রে বা ইভেন অন্যান্য ভ্যাকসিনের ক্ষেত্রেও এটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু ভ্যাকসিন পার্টিকুলার অ্যান্টিজেনটার স্টেবিলিটিও বাড়ায়, এবং সেটার আপটেক বা টার্গেটেড ডেলিভারি বাই আ হোস্ট সেল দ্যাট ইজ ইনক্রিজড। এছাড়াও ভাইরাস লাইক পার্টিকেলস, সেটা কি, স্ট্রাকচারটা মিমিক করে একটা ভাইরাসের, কিন্তু তার মধ্যে কোনো জিনোম নেই। যেমনি হচ্ছে গিয়ে এইচপিভি ভ্যাকসিন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন, ঠিক আছে, স্ট্রাকচারটা মিমিক করছে একটা ভাইরাসের কিন্তু কোনো জিনোম নেই। এই ধরনের ভ্যাকসিন তো রিসেন্ট ডেভেলপ হয়েছে, যাতে কিন্তু খুব স্ট্রং ইমিউন রেসপন্স হয়। এবং রিভার্স ভ্যাকসিনোলজি, এখানে আমরা পুরো জেনোমিক ডেটা ব্যবহার করি একটা টার্গেট অ্যান্টিজেন খোঁজার জন্য। জেনোমিক ডেটার সাহায্যে আমরা একটা অ্যান্টিজেন টার্গেট খুঁজে তারপর সাবসিকুয়েন্টলি সেটাকে ক্লোন করে আর কি ইউজ করতে পারি। সো অ্যাপ্লিকেশনস ডেফিনেটলি রিকম্বিনেন্ট ভ্যাকসিনস এর প্রচুর অ্যাপ্লিকেশনস আছে। হিউম্যান ভ্যাকসিনস, হেপাটাইটিস B, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, কোভিড-19, ম্যালেরিয়া ভ্যাকসিনস আন্ডার ট্রায়ালে আছে। আবার বলছি, শুধু হিউম্যানের ক্ষেত্রে নয়, ভেটেনারি ভ্যাকসিনস মানে তোমার ক্যাটলস এর ক্ষেত্রে বা অন্যান্য জন্তু জানোয়ারের ক্ষেত্রে, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, রেবিস, নিউক্যাসল ডিজিজ, এর এগেনস্টে ভ্যাকসিন হয়েছে। ক্যান্সার ইমিউনোথেরাপির ক্ষেত্রেও ভ্যাকসিন খুব ইম্পর্টেন্ট। যে রিকম্বিনেন্ট টিউমার অ্যান্টিজেন্স, মানে টিউমারের ক্ষেত্রে যে অ্যান্টিজেন্স গুলো বা যে প্রোটিনস গুলো এক্সপ্রেস হয়, তাদের এগেনস্টে যদি ভ্যাকসিনস ডেভেলপ করা যায়। আরেকটা হচ্ছে রিসেন্টলি তোমরা জানো যে রাশিয়া এটাতে সাকসেসফুলও হয়েছে, যে ভ্যাকসিনস অ্যাগেনস্ট ক্যান্সার, বাট দোজ ভ্যাকসিনস, ওটা নিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে। দোজ আর স্পেসিফিক ফর সার্টেন টাইপস অফ ক্যান্সার্স। হ্যাঁ, মানে একটা ভ্যাকসিনেই সব ক্যান্সারের এগেনস্ট ইমিউনিটি দেবে এরকম নয়। এবং থেরাপিউটিক ইউজ, এখানে আমি একটা কথা বলে রাখি, অসুখটা হয়ে যাওয়ার পরও অ্যাজ আ থেরাপি, যেমনি আমরা ওষুধ দিই বা আমরা কোনো রেডিয়েশন দিই বা কেমোথেরাপি দিই, সেরকম ভ্যাকসিনকেও থেরাপি হিসেবে ইউজ করা যায়, নট টু প্রিভেন্ট। অসুখটা হয়ে গেছে, কারোর এইচআইভি হয়ে গেছে বা টিউবারকিলোসিস হয়ে গেছে, এবার আমি কি করছি, যে ভ্যাকসিন দিচ্ছি যাতে ওই টিউবারকিলোসিস বা এইচআইভির এগেনস্টে অনেকগুলো অ্যান্টিবডি তৈরি হচ্ছে, এবং আস্তে আস্তে অসুখটাকে, মানে ভাইরাসটাকে বা টিউবারকিলোসিসের ক্ষেত্রে ব্যাকটেরিয়াটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে। ফিউচারে আমরা দেখতে পাবো পার্সোনালাইজড রিকম্বিনেন্ট ভ্যাকসিনস, মানে আমার যেরকম দরকার সেই ধরনের ভ্যাকসিন শুধু পার্টিকুলারলি আমার জন্য তৈরি করা হয়েছে। এই ধরনের করোনা ভাইরাস বা রেসপিরেটরি ভাইরাস বা ইনফ্লুয়েঞ্জার এগেনস্টে ইউনিভার্সাল ভ্যাকসিনস,
ঠিক আছে, মানে সবার থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এই ডিজিজ গুলোকে যাতে মুছে ফেলা যায়। থার্মোস্টেবল রিকম্বিনেন্ট ফর্মুলেশন, আর এত কোল্ড স্টোরেজ ফেসিলিটিস এর ডেভেলপ দরকার হবে না, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা বায়োইনফরমেটিক্স ইউজ করা হবে ফর অ্যান্টিজেন প্রেডিকশন। ঠিক আছে, সো দিস ইজ দ্য সামারি টেবল। হ্যাঁ, অ্যান্ড দ্যাট ইজ অল। যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ভ্যাকসিনের কিন্তু বিভিন্ন ক্যারেক্টার। যদি রিকম্বিনেন্ট সাব ইউনিট বলা যায়, ভেরি হাই সেফটি, হ্যাঁ, বাট very high safety, immunity mainly humoral, production speed moderate, storage stability good, example হচ্ছে হেপাটাইটিস বি। ঠিক আছে, এরকম রিকম্বিনেন্ট ভেক্টরের ক্ষেত্রে, ঠিক আছে, সেফটি হচ্ছে গিয়ে মডারেট, বাট স্ট্রং হিউমারাল অ্যান্ড সেলুলার ইমিউনিটি, প্রোডাকশন স্পিড মডারেট, স্টোরেজ স্টেবিলিটি গুড, এক্সাম্পলস কোভিশিল্ড। এরকম তোমরা বাকি দুটোর ক্ষেত্রেও দেখে নিতে পারো, অ্যাজ দেয়ার ইজ অলমোস্ট নো টাইম লেফট। জাস্ট টেবিল, এই টেবিলটা তোমরা দেখে নাও, এটা বারবারই আমরা ডিসকাস করছিলাম।